দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে মিলল 4 কেজি মাংসের টুকরা। এমপি আনারের মরদেহের অংশ ধারণা কলকাতা সিআইডির, নিশ্চিত হতে পাঠানো হলো ফরেনসিক ল্যাবে। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে, মানে প্যানের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করে দিয়েছে। সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হাজারো ঘরবাড়ি, এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। সহায় সম্বল হারানো উপকূলবাসীর ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আমরা অসহায় পাতিলে বাথরুম দেখেন, এ ব্যবস্থা কিছু নাই। খোলা রাস্তার ভিতরে আসি, কিছু ত্রাণ পাইলে চলে, নালে না। মানুষ খুব অসহায় আছে। বিভিন্ন জেলা শহরে কাটেনি জলাবদ্ধতা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভেঙে যাওয়া বাঁধ দ্রুত নির্মাণ ও অসহায়দের পাশে থাকতে একনেকে নির্দেশনা। জিজ্ঞাসাবাদের জন্য 6 জুন বেনজির আহমেদকে দুদকে তলব। সম্পদ ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের পরও বিও অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ। সাবেক আইজিপি কিংবা সেনাপ্রধান দুর্নীতি করলে কারো রেহাই নেই, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। এই বেনজির আজিজ আহমেদ কাদের সৃষ্টি? প্রশ্ন মির্জা ফখরুলের। আজিজ কার সৃষ্টি? আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম। সেনাবাহিনী প্রধান, তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। রাত পহলে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। ঘূর্ণিঝড়ের কারণে আরও 3টি স্থানে ভোট স্থগিত। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। রাফায় বর্বর হামলার তীব্র নিন্দা, অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনারা রাতের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক আমাদের এখনকার বিস্তারিত সব খবর। কলকাতার নিউ টাউন থানার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে একটি মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। এটা বাংলাদেশের নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা পশ্চিমবঙ্গ সিআইডি পুলিশের। তারা জানিয়েছে, ফরেনসিক পরীক্ষার পর এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এর আগে সকালে ডিএমপি গোয়েন্দা পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ অনুরোধ জানালে ওই সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালায় কলকাতার সিআইডি। বাংলাদেশের এমপি নিখোঁজের পর থেকেই আলোচিত সঞ্জীবা গার্ডেন। মঙ্গলবার বিকেলে এই আবাসিক ভবনের সেপটিক ট্যাঙ্কে পাওয়া যায় একটি মরদেহের কিছু খণ্ডিত অংশ। এটা এমপি আনোয়ারুল আজিম আনারের বলেই ধারণা কলকাতা সিআইডির। তবে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তা। সিআইডি জানায়, মরদেহের প্রায় 4 কেজি মাংস উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, লবণ মিশিয়ে মাংসের টুকরোগুলো রাখা হয়েছে একটি কাচের জারে। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে, প্যানের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করে দিয়েছে। ফ্ল্যাশ করে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। এর আগে সকালে বাংলাদেশের ডিএমপির ডিবি প্রধান কলকাতার সিআইডিকে অনুরোধ করেন, যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে সেখানকার সুয়ারেজ লাইনসহ সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানোর। যে মূল পিও যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে। এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। এদিকে সকালেই ডিবি পুলিশের 3 সদস্যের টিম কলকাতা পুলিশ সদর দপ্তরে যায়। দেখা করেন পুলিশ কমিশনার বিনীত কোয়েলের সঙ্গে, কথা বলেন মামলার অগ্রগতির বিষয়ে। রাপি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত জানবো। কলকাতা থেকে আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়, তিনি জানাবেন সরাসরি।
একটু জানতে চাই সুকান্ত, যে এই যে দেহের অংশবিশেষ পাওয়া গেল, এখন এই অংশবিশেষকে কোন জায়গার, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এতদিন পরে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে এটার আসলে হদিস পাওয়া যাবে না, এটা কোন জায়গার অংশ। এখন এটা কি সিআইডিতে ফরেন্সিকে পাঠানো হবে, নিশ্চিতভাবে এটা ডিএনএও করা হবে, তো সেই প্রক্রিয়া সম্পর্কে পুলিশ কি জানালো সেখানকার সিআইডি? দেখুন, সিআইডি আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে যদিও কিছু বলেনি, তবে ডিবি প্রধান হারুন রশিদ তিনি কিন্তু আমাদের সাথে কিছুক্ষণ আগেই তার সাথে এই মামলার এই তদন্ত নিয়ে কথা হলো। তিনি সকালবেলা বলেছিলেন এবং সিআইডিকে অনুরোধ করেছিলেন যে এই যে 56 ফ্ল্যাটের যে সেফটি ট্যাঙ্ক সেটাকে ভাঙার জন্য, এবং তার সেই পরামর্শ মতোই কিন্তু সিআইডি আজকে যে স্থানীয় যে সোয়ারেজ কর্মী ওই আবাসনে তাদের দিয়ে সেফটি ট্যাঙ্ক খুলে এই পাঠানো হয়েছে এবং ফরেনসিক টেস্টে প্রমাণিত হবে যেটা মানুষের মাংস না যে পশুর মাংস। তারপর যদি মানুষের মাংস প্রমাণিত হয় তারপর যাবে হচ্ছে ডিএনএ টেস্ট, এটাই কি এমপির মাংস। এই দুটি প্রমাণ হওয়ার পরেই কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তদন্তকারী দল যে এই ফ্ল্যাটেই খুন হয়েছিলেন এবং এই মাংসই কিন্তু হচ্ছে এমপি খুন হওয়া এমপি, এবং যে গ্রেপ্তার হওয়া যে হাওলাদার তার জিয়াদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই তথ্য পেয়েছে যে ওয়াশরুমের যে কমোড তাতে কুচি কুচি করে সেই মাংস ভাসি দেওয়া হয়েছে এবং অন্য অন্য জায়গায়ও কিন্তু ফেলা হয়েছে। এইখানে শুধু মাংস উদ্ধার করে কিন্তু সিআইডি বা ডিবির যা আধিকারিক 3 জন এসেছেন হারুন রশিদের নেতৃত্বে, তারা কিন্তু এখানেই থেমে থাকছেন না। আগামীকাল আবার খাল, বিভিন্ন যে খাল যেখানে এমপির তার পোশাক আশাক ফেলা হয়েছে এবং দেহের অন্যান্য অংশ ফেলা হয়েছে, সেগুলোও কিন্তু তো খানা তল্লাশি অব্যাহত থাকবে। ডিবি প্রধান কিন্তু আমাদের সেটাই জানালেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে সুকান্ত চট্টোপাধ্যায়। কলকাতা থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন এমপির মরদেহর ছোট অংশ বিশেষ সেটা নিয়ে জানাচ্ছিলেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আসন শূন্য করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন জাতীয় সংসদের স্পিকার। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নেই বলে জানিয়েছেন মন্ত্রী আসাদুজ্জামান খান। বিকেলে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনোয়ারুল আজিম আনার এর মরদেহ উদ্ধারে ভারতে কাজ করছে বাংলাদেশের গোয়েন্দারা। অটোমেটিক এটা স্পিকারকে অবহিত করার আমাদের কার্য নয়। স্পিকারের ওখানে অফিস রয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে যে কিভাবে এটার মানে করা যায়, পরবর্তী অ্যাকশনে কি হবে, এটা স্পিকার জানেন। এটা সিদ্ধান্ত তিনিই দিবেন, এখানে কনস্টিটিউশন অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। It's pure elegance, pure beauty. BCL Ceramic. যত সময় যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি। হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত, ভেঙে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকই হয়নি। ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন তারা গ্রামে ফিরে ঘর আর বাঁধ সংস্কারে নেমে পড়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে এই ক্ষতিগ্রস্ত এলাকায়। ত্রাণের অপেক্ষায় দুর্গত লাখো মানুষ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলবর্তী এলাকা। সবার আগে আঘাত হানে যে ভূখণ্ডে, সেই কলাপাড়া আর রাঙ্গাবালী উপজেলা সহ বিধ্বস্ত পটুয়াখালী। জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখছে জেলাবাসী। অনেক জায়গায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন, গাছ কেটে সড়ক সচল করার চেষ্টা করছেন তারা। আমরা কিছু বাই করতে পারি না, আমাদের যত মালামাল ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে। কিছু নাই এই জায়গায়, আমরা অসহায় পাতিলে দুটো বাথরুম দেখাবো, এ ব্যবস্থা কিছু নাই। আমরা কোনো রকম নিঃস্বভাবে এই খোলা রাস্তার ভিতরে আসি। ঝালকাঠিতে উপড়ে পড়েছে গাছ। সবকটি উপজেলায় কমবেশি ক্ষতিগ্রস্ত, ভেঙেছে বিদ্যুতের খুঁটি। কেউ যে রান্না খাবে এমন কোনো পরিস্থিতি নেই। মানুষ হাহাকার করতেছে, না পারে কেটু কইতে, না পারে সইতে। কবে কারেন্ট পাবো এর আমার কোনো নির্দেশ নাই। তারপর বাড়ি ঘর তো গেছেই, আমরা না খাইয়ে ঘরের মধ্যে না খাইয়ে মাই ফলালে সবাই আমরা না খাইয়ে বইয়েছি। ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনা। যেখানেই চোখ যায় শুধুই রিমাল তাণ্ডবের চিহ্ন। ত্রাণের অপেক্ষায় মানুষ। দুর্গতরা ঠাঁই নিয়েছে খোলা আকাশের নিচে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বাঁধ ভেঙে প্লাবিত আমতলী উপজেলা। এই যে ভেরিবারটা এবং যে নদীর যে ব্লকটা, এইটা যদি
এই দুর্যোগ সহনশীল না হয় তাহলে আমাদের প্রতি বছর এইভাবে সাইক্লোনে ভোগ করতে হবে। কিছু ত্রাণ পাইলে চলে, নালে না, তাহলে মানুষ খুব অসহায় আছে। পানির চাপে ভোলার মনপুরায় ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে প্লাবিত কয়েকটি গ্রাম। এছাড়া জেলার 7 উপজেলায় 7,500 ঘরবাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার যদি কোনো সাহায্য সহযোগিতা যদি না করে তাহলে স্যার আমি এই খোলা আকাশের নিচে এই ফুলাইন সামেলে আমি বসবাস করতে হইব। মোটামুটি আই না এই তো ফিক নাই, আমরা আস্তে আস্তে রিমালে বেসামাল খুলনা। জলোচ্ছ্বাসের তোড়ে কয়রা উপজেলায় ভাঙে বাঁধ। সেই ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। বাধ্য হয়ে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করছেন। তো লাগেছে আমরা নিজে বাঁচার জন্য কাজ করতেছি। এখন আমরা বাঁচার জন্য একটা দীর্ঘ নির্বাহ করে আমরা এই কাজটা শুরু করেছি। প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতবিক্ষত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। প্লাবিত নিঝুম দ্বীপসহ মেঘনা তীরবর্তী চরাঞ্চল। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। ব্যাহত হচ্ছে মোবাইল আর ইন্টারনেট যোগাযোগ। শত শত বাড়িঘর বেশি গেছে এবং মেইন রোডটা ভেঙে বাজারের উপরে পানি উঠে গেছে। শত শত ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেটিসহ বন কার্যালয় ও সংলগ্ন স্থাপনা জলোচ্ছ্বাসের তোড়ে বিলীন হয়ে গেছে। আহত বন্যপ্রাণী চলে এসেছে লোকালয়ে। সুন্দরবনের ভিতরে যে বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ সহ অন্যান্য প্রাণীরা, এরা কতক্ষণ মাথা জেগে থাকতে পারে? স্থাপনার ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। আমাদের হলদিবনিয়া, কাচিকাটা, নিচের ক্যাম্পগুলো যেগুলো আছে, বিল্ডিংয়ে কিন্তু ফাটল দেখা দিয়েছে। এগুলো পুরনো বিল্ডিং এবং হলদিবনিয়া পুরো ডুবে গেছে, পুকুর ডুবে গেছে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে মাথা গোজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় দুর্গত এলাকার মানুষ। ঘুরে দাঁড়ানোর লড়াই চলছে ভোলা আর পিরোজপুরে। আমিন বাবু, যমুনা নিউজ। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের। অনেক এলাকায় বাড়িঘরে পানি ঢুকেছে। নদ নদীর পানি বেড়ে কোথাও কোথাও প্লাবিত হয়েছে তীরবর্তী এলাকা। কখনো ভারী কিংবা মাঝারি বৃষ্টি, সাথে জোয়ারের পানি, দুয়ে মিলে দ্বিতীয় দিনের মতো তলিয়ে যায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। কাতালগঞ্জ, চকবাজার, রাহাত্তারপুল, হালিশহর, আগ্রাবাদ সহ নিচু এলাকাগুলোতে হাঁটু পানি। জলাবদ্ধতায় ভোগান্তির শেষ নেই কর্মজীবী মানুষের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন খেটে খাওয়া মানুষ। আমরা কাজে বেরোতে পারতেছি না, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সমস্যা। পানি উঠলে মনে হয় যে লোকজন আসে না পানির ডরে, এখন বারো কম হইতে আছে। এত ব্যবস্থা নিল, খাল খোলন, কোনো কিছুতে পানি বাধা, মানে পানিকে বন্ধ করতে পারতেছে না। বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়েছে বরিশাল নগরীর বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোড, কালুশা সড়ক সহ বিভিন্ন রাস্তা। পানিবন্দী অবস্থায় বহু পরিবার। দুর্ভোগের জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল খনন না করাকে দুষছেন স্থানীয়রা। এছাড়া সরকারি গোডাউনে পানি ঢুকে নষ্ট হয়েছে 1000 টন সার, যার আনুমানিক মূল্য 2.5 কোটি টাকা। সাবমার্সাল সিবিএল দিয়ে উঠছি, কিন্তু আমরা গেটে বালুর বস্তা দিয়ে বাদ দেওয়ার পরও আমরা রাখতে পারি নাই, পানি ঢুকছে। বাসার ভিতরে পানি যাইতে আর একবারই ঘুমাইতে আনবা এই সকালে আইছে যাই দিয়ে পানি রাজ্যের কমে নেই। ভারী বৃষ্টিতে ছড়া খাল ও চেঙ্গি নদীর পানি উপচে খাগড়াছড়ির গঞ্জপাড়া, মিলনপুর, কমলছড়ি সহ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 3 শতাধিক পরিবার পানিবন্দী। তলিয়েছে নদী তীরবর্তী এলাকার ফসলের ক্ষেত। এছাড়া দীঘিনালার মেরুং ইউনিয়নের অন্তত 10টি গ্রামে পানি ঢুকেছে। খুব ভারী বৃষ্টি এবং পানির সমস্যায় মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। সারাদিন বৃষ্টি, রাত্রেও বৃষ্টি ছিল। আমরা রাতের 3টা থেকে এখানে আশ্রয়কেন্দ্রে আশ্রয় আছি। রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে কাঁচালং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে মধ্যমপাড়া, মাস্টারপাড়া, বাড়িবিন্দু ঘাট সহ বিভিন্ন এলাকা। রাস্তা ডুবে যাওয়ায় লংদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়েছে পটুয়াখালী ও পিরোজপুর শহরের নিম্নাঞ্চল। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে বাসিন্দারা। যে পানি হয়েছে, মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে, অসুস্থ রোগী নিয়ে খুব মহাবিপদে আছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে। ভেসে গেছে ঘেরের মাছ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি আর জোয়ারের পানিতে বাগেরহাট শহরের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে।
জাহিদ হাসান, যমুনা নিউজ। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলের বেশ কয়েকটি বাঁধ। বর্ষা আসার আগে এসব মেরামতের কাজ শেষ করার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেকে তার নির্দেশ, সবাইকে দুর্গত মানুষের পাশে থাকতে হবে। পরিকল্পনা সচিব জানিয়েছেন, গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। গত 2 দিন উপকূলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঝড়ের তোড়ে ভেঙে গেছে বাড়িঘর, গাছ, তলিয়ে গেছে ফসল ও মাছের ঘের। কয়েকটি এলাকায় ভেঙে গেছে বেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছিল, শুধু খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাতেই 51 কিলোমিটার বাঁধ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। নতুন বাজেট প্রস্তাবের আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের শেষ সভা বসে মঙ্গলবার। তবে অর্থনীতির খুঁটিনাটি ছাপিয়ে বৈঠকে গুরুত্ব পায় ঘূর্ণিঝড় রিমাল ইস্যু। প্রধানমন্ত্রীর নির্দেশ, দুর্গত মানুষের পাশে থাকতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, তৎপর হতে হবে ত্রাণ ব্যবস্থাপনায়। উনি রাত 2টা পর্যন্ত মনিটর করেছেন দিন রাতে ঘূর্ণিঝড় রিমেলের বিষয়ে, এবং সবগুলি জেলার সাথে উনি যোগাযোগ করেছেন, সবগুলি উপজেলার সাথে যোগাযোগ করেছেন, এবং উনি সর্বোচ্চ মাত্রায় তৎপর থাকার জন্য সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন, নিজে মনিটর করেছেন। একনেক সভায় রোহিঙ্গাদের ভরণ পোষণ এবং হোস্ট কমিউনিটি অর্থাৎ কক্সবাজারের মানুষের জীবনমান উন্নয়নে 2টি আলাদা প্রকল্প অনুমোদন পায়। পার্থক্য হচ্ছে, মিয়ানমারের আশ্রয় প্রার্থীদের জন্য বিশ্বব্যাংক অনুদান দিচ্ছে, তবে রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের জনজীবনে যে নেতিবাচক প্রভাব পড়ছে তা মোকাবেলায় বাংলাদেশকে ঋণ দিচ্ছে সংস্থাটি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কোন ঋণের টাকা নিয়ে আমরা রোহিঙ্গাদের মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আমরা কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কারণ এই ঋণের দায় আমাদেরকে শোধ করতে হবে। সুতরাং ওদের অন্য দেশের নাগরিকদের জন্য যদি দিতে হয়, যদি করতে হয়, সেটা ওয়ার্ল্ড ব্যাংক তাদের ফান্ডিং মেকানিজম চেঞ্জ করতে হবে, এবং সেই কারণেই তারা ফান্ডিং মেকানিজম চেঞ্জ করেছে, এবং সেটা তারা অনুদান হিসেবে আসছে। একনেক সভায় 14,337 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন পায়। সরকার সহায়তা করে এটা পুরো করে দেওয়ার চেষ্টা করা হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদের 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেট পরিচালনা ও উন্নয়ন খাতসহ মোট 4 অর্থ বছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। জাতীয় সংসদ ভবনের সংসদ সচিবালয় কমিশনের 35তম সভায় বাজেট প্রক্ষেপণ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। কমিটির সদস্য, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় সংসদের 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতে 324 কোটি 67 লাখ 21 হাজার টাকা, 2024-25 অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন খাতে 347 কোটি 13 লাখ টাকা প্রস্তাবিত বাজেট প্রাক্কলন ধরা হয়েছে। এছাড়া 2025-26 অর্থ বছরে 382 কোটি 76 লাখ টাকা এবং 2026-27 অর্থ বছরে 420 কোটি 97 লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। এবার দুর্নীতি দমন কমিশনের মুখোমুখি হতে যাচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 6 জুন তলব করা হয়েছে। তার স্ত্রী ও সন্তানদের হাজির হতে হবে 9 জুন। এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও সন্তানদের নাম থাকা বেনিফিশিয়ারি ওনার্স অর্থাৎ বিও অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক ও সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশের পর এবার দুদকের মুখোমুখি হতে হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে। একসময়ের প্রতাপশালী এই পুলিশের মহাপরিদর্শককে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তাদের জিজ্ঞাসাবাদ তার কথা শুনতে হবে, তো মনে বক্তব্য থাকতে পারে, এই প্রপার্টি তাদের বৈধতাও থাকতে পারে, যে বৈধ মনে করে উনি বৈধ প্রমাণ করতে পারে, তারা হয়ে যাবে। তাকে জিজ্ঞাসাবাদ না করে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বেনজির ও তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগকে চিঠি দিয়েছে দুদক। একই সঙ্গে এফডিআর, সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক ও সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। সম্পত্তির উৎস কোথায়,
কোথেকে সোর্স থেকে, কোন সোর্স থেকে তার সম্পত্তি আসছে। তো বৈধ সোর্স হয় কোনো সম্পত্তি পাওয়া যাবে, অসুবিধা নেই। অবৈধ সোর্স হলে রাষ্ট্র বাজেয়াপ্ত করবে, তাও বিধি মোতাবেক। এদিকে দুদকের আবেদনের প্রথম দফায় ৮৩টি সম্পত্তি ক্রোকের পাশাপাশি ফ্রিজ করা হয় ২৭টি ব্যাংকের ৩৩টি অ্যাকাউন্ট। দ্বিতীয় দফায় ক্রোক করা হয় আরও ১১৯টি স্থাবর সম্পত্তি। এবার বেনজির ও তার পরিবারের নামে থাকা বিউ অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সরকার প্রধান, প্রমাণিত হলে অপরাধীকে শাস্তি পেতেই হবে, যেটা সাবেক আইজিপি বা সেনাপ্রধান যেই হোক। দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেনজির ও আজিজ ইস্যুতে সরকার বিব্রত নয়। হত্যার রাজনীতি সমসাময়িক ইস্যু নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের গুরুত্ব পায় সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির অনিয়মের বিষয়। আরও তদন্ত হবে কথা দুদক সূত্রে জানা গেছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপরাধী যেই হোক শাস্তি পেতে হবে। সাবেক আইজিপি তার কথা বলা হয়। দুদক স্বাধীন তদন্ত করে বের করছে। এই স্বাধীনতা শেখ হাসিনার সরকার দুদককে দিয়েছে। সেনাবাহিনী প্রধান তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই। এ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে বলেন, তাদের আমলে দুর্নীতির জন্য কোনো নেতারই বিচার হয়নি। তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার? বিএনপি আমলে কি তার বিচার হয়েছে? তারপর রকিবুল হুদা এসপি কোহিনুরকে তখন বলা হতো ভিআইপি এসপি। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া, এগুলো তো শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার প্রথমে পটুয়াখালী সফর করবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সম্ভাবনা আছে প্রথম পটুয়াখালী, প্রথম দিন হয়েছে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে হুঁশিয়ারি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শুধু আন্দোলনে সরকার পতন হয় না বলেও মনে করেন তিনি। দেশের বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান ফখরুল। প্রশ্ন তোলেন, আজিজ বেনজির কার সৃষ্টি? এর দায় নিয়ে সরকার প্রধানের পদত্যাগের দাবিও জানান বিএনপি মহাসচিব। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রাসঙ্গিকভাবে উঠে আসে সমসাময়িক রাজনীতির নানা ইস্যু। দলের মহাসচিব বলেন, সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের দায় কোনোভাবে এড়াতে পারে না ক্ষমতাসীনরা। সকালে রাজধানীর ডিআরইউতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত অনুষ্ঠানে ফখরুল কথা বলেন বিএনপির আন্দোলন সংগ্রাম নিয়েও। তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যাই কথা বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা এক দফা দাবি আদায়ে বিএনপির আন্দোলন কৌশলের সমালোচনা করেন। জবাবে বিএনপি মহাসচিব বলেন, শুধু আন্দোলন করে সম্ভব না দাবি আদায়। পাড়া ব্যাপারটা তো শুধু আন্দোলনের উপর নির্ভর করে না, তাহলে তো আপনার বহু আগেই বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যেত, অথবা একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যেত, যেটা মান্নারা করতে চেয়েছে। মান্নাকে কেন দল পরিবর্তন করে নিজের দলে আসতে হলো? আজকে আমলাতন্ত্রকে ছেড়ে দিয়ে এবি সাহেবকে কেন আজকে এবি পার্টিতে আসতে হয়েছে? এবি পার্টির যারা উদ্যোক্তা তারাই বা কেন আর একটা নতুন করে দল তৈরি করেছেন? জানান, নানা চেষ্টা করেও সবাইকে রাজপথে নামানো যায়নি। আমরা বহু চেষ্টা করেছি, বুদ্ধিজীবীদের সঙ্গে বারবার বৈঠক করেছি, কথা বলেছি। বুদ্ধিজীবীরা তো এখন আপনারা একটু
দয়া দাক্ষিণ্য পেলে এই হয়ে যান, তারা একটা বিগলিত হয়ে যান। একটা আপনার প্রজেক্ট অথবা একটা ভালো পজিশন, একটা ভালো চাকরি, তো সেই জন্য বুদ্ধিজীবীদেরও আপনার সেইভাবে এগিয়ে আসতে হবে। তো অনুষ্ঠানে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ধরেন আজকের আওয়ামী লীগ হলো ক্রিমিনাল তৈরির একটা ফ্যাক্টরির মতো। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট। এবার ভোট গ্রহণ হবে 87টি উপজেলায়। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। কঠোর নিরাপত্তায় কেন্দ্রের সরঞ্জাম পৌঁছে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে সকাল থেকে রিটার্নিং অফিসগুলোতে ভিড় করেন প্রিজাইডিং অফিসাররা। কেন্দ্রগুলোতে ব্যালট পেপার যাবে কাল সকালে। তবে দুর্গম এলাকাগুলোতে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যালট সহ অন্যান্য সরঞ্জাম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবসহ নানা জটিলতায় কিছু উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোট হবে 87টি উপজেলায়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। নারীর ঋতুচক্র বা পিরিয়ড নিয়ে কাটেনি সামাজিক ট্যাবু। এতে দেখা দিচ্ছে নানা শারীরিক জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন, নারীর পিরিয়ড বান্ধব পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসতে হবে পুরুষকেও। অ্যাডভোকেট আসমা আক্তার, দিনের আলো ফুরলেও কাজ ফুরায় না তার। আদালতের এ প্রান্ত থেকে ও প্রান্তে লেগেই থাকে ছোটাছুটি। তবে প্রতি মাসে পিরিয়ডের সময়টায় দৈনিক ব্যস্ততায় নিজের পরিচ্ছন্নতার বিষয়টি কি মাথায় রাখতে পারেন তিনি? আমাকে টোটাল 12 ঘন্টা বাইরে থাকতে হচ্ছে। এই সময়টায় চাইলেও আমি চেঞ্জ করার খুব একটা সময় পাচ্ছি না বা ওইভাবে হচ্ছে না। চা বিক্রেতা সোনিয়া খাতুনের গল্পটিও এক। পেট চালানোর তাগিদে দিনের বেশিরভাগ সময়ই থাকতে হয় দোকানে। পাবলিক টয়লেট যেখানে রাজধানীতে দুষ্প্রাপ্য, সেখানে মাসিককালীন পরিচ্ছন্নতা অনেকটা বিলাসিতা বৈকি। বেশিরভাগ দোকানে সময় দেই কারণে পরিবর্তন করতে এবং চেঞ্জ করতে সময় পাওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতিও এক। অপরিচ্ছন্ন শৌচাগার আর দীর্ঘ সময় একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকায় বাড়ছে জরায়ুজনিত নানা অসুখ। যৌনাঙ্গের বিভিন্ন ইনফেকশন কিন্তু ওদের এই প্যাড থেকেই হয়ে যাচ্ছে। প্যাড যদি তার অ্যাভেলেবেল না থাকে, সে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কটন, বিভিন্ন রকম টিস্যু যেগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেরাইল না, ইভেন আপনার কাপড় ইউজ করছে, এই কাপড়গুলো থেকে কিন্তু তার আবার ইনফেকশন হয়। সে একই রকম যৌনাঙ্গের ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসছে। কর্মজীবী নারীদের দীর্ঘক্ষণ শোষণে সক্ষম এমন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি পিরিয়ড চলাকালীন সারা দিনের মতো পর্যাপ্ত প্যাড সাথে নিয়ে বের হতে হবে। নারীদের দাবি, পিরিয়ড বান্ধব পরিবেশ থাকলে নির্দ্বিধায় এগিয়ে যাবে নারীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। মঙ্গলবার এই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ইউরোপের 3 দেশ। এই সিদ্ধান্ত গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা মাদ্রিদ, ডাবলিন ও অসলোর। এদিকে রাফায় বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গেল বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই জোরালো হতে থাকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইস্যুটি। বিভিন্ন দেশ এই ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখালে কড়া প্রতিক্রিয়া জানায় তেল আবিব। তবে ইসরায়েলি ক্ষোভ আর হুমকি উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের 3 দেশ, স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। মঙ্গলবার এই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় দেশ 3টি। বিবৃতিতে স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রিসভায়। সেখানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির বিষয়টি অনুমোদন দেওয়া হয়। একই সিদ্ধান্তের ঘোষণা আসে নরওয়ের পক্ষ থেকেও। ফিলিস্তিনকে রাষ্ট্র মর্যাদার স্বীকৃতির কথা জানায় আয়ারল্যান্ডের মন্ত্রিসভাও। রাষ্ট্র ফিলিস্তিনে অবশ্যই গাজা এবং পশ্চিম তীর থাকতে হবে। এর পাশাপাশি দুটি অঞ্চলকে সংযুক্ত করবে এমন করিডোর থাকতে হবে। পূর্ব জেরুজালেমে হবে এর রাজধানী। যুদ্ধ বন্ধের জন্য এটা আমাদের জন্য নতুন আশা। এর ফলে গাজায় বন্ধ হবে আগ্রাসন, অধিকার ফিরে পাবে সেখানকার সাধারণ মানুষ।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ইউরোপের দেশগুলোর মধ্যে বৃহত্তম এবং রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী দেশ স্পেন ও আয়ারল্যান্ড। 27 জাতির ইউ সদস্য সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভোট দেয় 143টি দেশ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আজকের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। এ বিষয়ে আমরা সরাসরি বিস্তারিত জানবো। আমেরিকা থেকে আমাদের সহকর্মী তাহমিদ অমিত জানাচ্ছেন ডালাস থেকে। তাহমিদ, একটু জানতে চাই অমিত, যে আবহাওয়ার অবস্থা কেমন এবং এত আগে কি কেন আসলে ম্যাচটা পরিত্যক্ত করা হলো, একটু কারণটা ছোট করে বলবেন। আর একটা বলতে চাই যে এই যে প্রস্তুতি ম্যাচ ভণ্ডুল হলো, এতে করে বাংলাদেশের কি আদতে ক্ষতি হলো? নিশ্চয়ই একটু বিস্তারিত বলেন। মনির, এখন মানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখতে পাচ্ছেন, বাইরে বেশ রোদ আছে, তাতে মনে হতেই পারে কেন ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হলো। স্থানীয় সময় 10:30টায় খেলা শুরু হওয়ার কথা ছিল, 9:45টার দিকে, মানে প্রায় 2 ঘন্টা আগে ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তার কারণটা হচ্ছে গত রাতে এখানে প্রচন্ড ঝড় বয়ে গেছে এবং অনেক বেশি বৃষ্টি হয়েছিল, তাতে যে ভেন্যু যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যদি ইমার্জেন্সি অ্যালার্ট নাও থাকে তো ম্যাচটা আসলে আয়োজন করা সম্ভব ছিল না। আমি ভেন্যুতে যে দেখেছি পরিস্থিতি আসলে ম্যাচ আয়োজন হতে ছিল, সেই জন্যই আগে সম্ভব নয়। কারণ এটা বিশ্বকাপের ম্যাচ আছে, শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটটা চেনা যেত বাংলাদেশের, নিজেদের যাচাই এবং ভাষা খুবই অ্যাক্টিভ মনে হচ্ছে। একটু কঠিন হয়ে গেল, তবে জি অমিত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার কথায়। আমরা জানছিলাম দর্শক, ডালাস থেকে আমাদের সহকর্মী তাহমিদ অমিত জানাচ্ছিলেন। আর এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।